পিটায় পিটায় অস্থির করে দিল, আর সে অন্যের বাবাকে যত্ন করতে চায়। কেন অন্যের বাবাকে যত্ন করতে চায়? নিজের বাপকে মারে, কেন মারে? কারণ নিজের বাপকে আদর যত্ন করে টাকা পাওয়া যায় না। আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে? কারণ সেখান থেকে টাকা পাওয়া যায়, মোটা ইনকাম পাওয়া যায়। আপনারা তদন্ত করে বাই করেন না কেন? এটা প্রচার করেন। মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমি। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগতম আজকের আরো একটি নতুন ভিডিওতে। অবশেষে মিল্টন সমাদারের কিছু ভয়ঙ্কর তথ্য বেরিয়ে এলো, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। আমাদেরকে মুখ খুললেন ব্যারিস্টার সুমন। আজকে আমি আপনাদের দুটি ভিডিও প্রমাণ সহ দেখাবো, তাই বলছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন ইনশাআল্লাহ। দর্শক, ভিডিওগুলো প্লে করার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নিত্য নতুন ভিডিওর আপডেটগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। তো দর্শক, আমরা প্রথমেই তারেক রহমানের একটি বক্তব্য শুনে আসি। মিল্টন সমাদার নিজের বাপকে পিটায় পিটায় অস্থির করে দিল, আর সে অন্যের বাবাকে যত্ন করতে চায়। কেন অন্যের বাবাকে যত্ন করতে চায়? নিজের বাপকে মারে, কেন মারে? কারণ নিজের বাপকে আদর যত্ন করে টাকা পাওয়া যায় না। আর অন্যের বাপকে আদর যত্ন কেন করে? কারণ সেখান থেকে টাকা পাওয়া যায়, মোটা ইনকাম পাওয়া যায়। এবং সে যে কোটি কোটি টাকা নিছে, বলে আমার কাছে 100 কোটি টাকা আছে, আপনার সমস্যা কি? কোনো ব্যক্তি যখনই অতিরিক্ত আবেগ দেখাচ্ছে, বুঝতে পারবেন সমস্যা আছে। মায়ের চেয়ে মাসির দরদ যখন বেশি, তার মানে বুঝতে পারবেন এই মাসি যে কি করবে তা বুঝতে পারবেন। আমি তো সেটাই বলতেছি, তার কোনো মেডিকেল সার্টিফিকেট আছে সে অপারেশন করবে? এইটা নাই দেখে সে অস্বীকার করছে এবং ওই কিডনি চুরির বিষয়গুলো ধরা খাওয়ার ভয়ে অস্বীকার করছে। 100% সে অপারেশন করে এখানে, 100%। এবং গতকালকে যেই গোপন আস্তানা বের হলো, সেখানে ওইখানে দারোয়ান কি বলল, যে এইখানে রুগীদের রাখা হয়। আমার বিষয় হলো, রুগীদের আলাদা জায়গায় রাখার উদ্দেশ্য কি? চিকিৎসা দেওয়া। তাহলে সে কেন অস্বীকার করলো চিকিৎসা দেয় না সে? বলেন, এই কথাগুলো আপনারা তাকে একটু ধরেন। আপনারা দেখেন, সে একটা কথা বলেছে, আপনারা অনেকে তাকে ইন্টারভিউ নিতে গিয়েছিলেন। সে বলেছে, আমি কিছু বেওয়ারিশ মানুষকে নিয়ে এসে ভিডিও করি, ফেসবুকে দেই, কিছু আয় হয়, সেই টাকা দিয়ে বুস্ট করি, কিছু লোকের বেতন দেয়। এটা অন্যায় কি বলেন? মানে, এবং সে বলছে সে নিজেও কিছু আয় নেয়, অন্যায় কি? আপনারাই বলেন। বেওয়ারিশ মানুষদের জন্য ভিডিও করে বিকাশ নগদে 16টা নাম্বার দিয়ে বিকাশে রকেটে নগদে 1 কোটি কোটি টাকা নেওয়া এবং তাদেরকে চিকিৎসা বঞ্চিত করে ওখানে ধুকে মারা, সে নাকি এখনও অন্যায় খুঁজে পাচ্ছে না। সে রাতারাতি তার অপারেশনের যে উপাদানগুলো বলছে না, যে কিডনি অপসারণ করছে। আপনারা একটা তামিল সিনেমা দেখেছেন, যে গাড়ির ভিতরেগুলো এবং কিডনি চুরি সবচেয়ে সহজ মানে হলো এই মেডিকেল লাইনের ক্রাইম। ও বলছে কিডনি নেওয়া কত সোজা কথা। কেন? কিডনি সংরক্ষণের উপায় আছে না? কি কিডনি সংরক্ষণ করে না? কিডনি সঙ্গে সঙ্গে লাগাই দেয় একটা রুগীকে? বলেন, এগুলো এড়িয়ে যাচ্ছে। এবং যাকে তারা সাপোর্ট দিচ্ছে, বুঝতে পারবেন প্রত্যক্ষ পরোক্ষভাবে তাদের সঙ্গে সে জড়িত ছিল। তাছাড়া এই সংখ্যাটা খুব বেশি না, এই হাতে গোনা 100, 200, এই 200 মানুষই ঘুরে কমেন্ট করছে। একটা জায়গায় 300 কমেন্ট হয়, 200 মানুষ যদি ভাড়া করে কমেন্ট করায়, তার মানে কি মনে হয় যে 300-র মধ্যে 100 মানুষ ওর বিপক্ষে, আর বাকি 200 মানুষ সে জিতে গেছে। এতই সোজা কমেন্ট করে দিতে যাবে? হ্যাঁ, আর প্রমাণ দলিল যেগুলো আছে এগুলো কি হাওয়ায় হয়ে যাবে? সে তো 900 লাশের প্রমাণ দিতে পারে নাই, মাত্র 65 লাশের ডকুমেন্টস রয়েছে। সেই ডকুমেন্টসগুলোও, সেই মেডিকেল রিপোর্টগুলোও ভুল, জাল স্বাক্ষর করা, জাল সাইন করা। আপনাকে একটা প্রশ্ন করি, ও বলে যে কবর দিতে সহযোগিতা করে না। ভাই, এইখানে যদি একটা মানুষ মরে যায়, তার কবর হবে না? কি বলেন? এটা গাঁদাখুরি কথা না? এইখানে যদি এইখানে যদি মরে যায়, মিল্টন সমাদার না, আঞ্জুমান মফিদুল না, কোনো সামাজিক সংগঠনে এগিয়ে আসুক না, ও কি এখানে পৌঁছে যাবে? ভাই, পৌঁছবেনি। কোনোদিন বাংলাদেশের কোনো নাগরিকের লাশ মারা যাওয়ার পরে সেটা পৌঁছে গেছে নাকি দেখাতে পারবেন কেউ? বাংলাদেশের মানুষরা কি সব হয়ে গেছে, মানে নির্দয় হয়ে গেছে যে লাশ এটা মরে থাকবে? সুযোগ আল্লাহ মাহফুজ জানে, নিজে স্টার্ট তো নিতেই পারে না, ধাক্কায় স্টার্ট হয় না। দুদিকে ধাক্কা দেওয়ার কিছু নেই, উনি তো ধাক্কা দেননি, উনি একটা দরখাস্ত দিয়েছেন। আরে ভাই, একটা কাজ তো করো, এতগুলা বেতন নিতেছো। অবশ্যই কমিশন আইনি যথাযথ ব্যবস্থা নিবে। আর বড় জিনিস দেখলেই দুদক চুপসে যায় না, বড় ছোট বলে কিছু নেই, দুর্নীতি। সাবেক আইজিপি বেনজির আহমেদ, উনার সম্পদের একটা ফিরিস্তি কালের কণ্ঠে দেয়। তো উনার সম্পদের ফিরিস্তি এত বড় যে কোনটা আগে বলবো কোনটা পরে বলবো এটা আমার মাথায় ধরে না। তারপর দেখলাম যে 800 বিঘা 600 বিঘা প্রায় 1400 বিঘা তো আছে গোপালগঞ্জের এদিকেই। তো আমার কাছে মনে হয়েছে যে এইসব অভিযোগ, তো এটা তো আর মনে অস্বীকার উনি করেন নাই যে এই জমিগুলো আছে। তো আমার এলাকায় আমি বলে আসছিলাম যে কিছু লোক আছে অনেক সময় যে জায়গায় যায়, কিছু পয়সা করে থাকলে একটা করে বিয়ে করে আসে। আর এই উনারে দেখলাম যে উনি যে জায়গায় গেছে মোটামুটি জমি জমার মালিক হয়ে আসছে।
দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। দর্শক এই ভিডিওর সম্বন্ধে যদি আপনার কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।